সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই পর্যায়ে যত শ্রেণী বিন্যাস সম্পর্কে জীবজগতের যে ভাগ সম্পর্কে পড়লাম, শ্রেণী বিন্যাস সম্পর্কে পড়লাম, সেখান থেকে তোমরা এই প্রত্যেকটা শ্রেণীর বৈশিষ্ট্যগুলা পড়বে এবং উদাহরণগুলা কিন্তু নিজের মতো করে সুন্দর করে পড়ে নিবে। কোন শ্রেণীর বা কোন রাজ্যের বৈশিষ্ট্য কী এবং সেই রাজ্যের উদাহরণগুলা বা সেই রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলা কী কী সেইগুলা তোমাদেরকে পড়তে হবে। এখানে মোট মোট রাজ্য আছে, সুপার কিংডম আছে দুইটা। তো দুইটা সুপার কিংডমের যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, সেই বৈশিষ্ট্য তোমরা এখান থেকে দেখে নিবে। আর সাথে সাথে সুপার কিংডম সুপার কিংডমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবে এবং এর আন্ডারে যেইগুলা রাজ্য আছে সেই রাজ্যগুলার বৈশিষ্ট্য দেখবে এবং উদাহরণগুলো দেখবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এ পর্যায়ে আমরা দেখব শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে। আমরা এইবার দেখব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, কী কী ধাপে শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে এই যে সমস্ত জীব জগৎ, সেইগুলা যেটার অন্তর্ভুক্ত সেটা হচ্ছে রাজ্য। ওই রাজ্যর ভিতরে আবার কতগুলো পর্ব থাকে, রাজ্যের ভিতরে কতগুলো পর্ব বা বিভাগ থাকে, ওই বিভাগের ভিতরে আবার শ্রেণী থাকে, শ্রেণীর ভিতরে আবার বর্গ থাকে, বর্গের ভিতরে গোত্র থাকে, গোত্রের ভিতরে গণ থাকে এবং গণের পরে থাকে প্রজাতি। তাহলে এটা এরকম যে রাজ্যের ভিতরে সকল প্রাণী আছে, ঠিক আছে? তাহলে ওই প্রাণী থেকে কিছু স্পেসিফিক প্রাণী হচ্ছে পর্ব, এবং ওই পর্ব থেকে আরও স্পেসিফিক কিছু প্রাণী, স্পেসিফিক কিছু অংশ নিয়ে হচ্ছে শ্রেণী। এবার ওই শ্রেণী থেকে আরও স্পেসিফিক কিছু প্রাণী নিয়ে হয় গোত্র, এবং ওই গোত্র থেকে আবার স্পেসিফিক কয়েকটা প্রাণী নিয়ে গণ, এবং গণর আন্ডারে থাকে প্রজাতি, এবং ওই প্রজাতির এবং সর্বশেষে থাকে হচ্ছে প্রজাতি। তাহলে এটা এটা এমন যে তোমার যে রাজ্যই তো সকল প্রাণী কিন্তু রাজ্যের আন্ডারে আছে, এবং তার ভেতরে থাকে পর্ব। যেহেতু তার ভেতরে পর্ব থাকে, তাহলে অবশ্যই রাজ্যর থেকে পর্বের প্রাণীর সংখ্যা কিন্তু কম হবে। আবার পর্বের আন্ডারে যেহেতু শ্রেণী বা ক্লাস থাকে, তাহলে ওই পর্বের আন্ডারে শ্রেণী বা ক্লাসের প্রাণীর সংখ্যা কিন্তু আরও কম হবে। এভাবে যত প্রজাতির দিকে যাবে তত সংখ্যা কিন্তু কমতে থাকবে। অর্থাৎ যত উপরের দিকে যাওয়া হবে ও তত প্রাণীর সংখ্যা বা বৈশিষ্ট্যের সংখ্যা তত বৃদ্ধি পাবে, কিন্তু যত নিচের দিকে যাবে তত কি হবে, তত জীবের সংখ্যা বাড়বে, আবার বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু বাড়বে, তাই না? অর্থাৎ আরও স্পেসিফিকভাবে তার বৈশিষ্ট্য আমরা জানতে পারছি, সেহেতু বৈশিষ্ট্যের সংখ্যা নিচে গেলে আরও বাড়বে। তো আমার মনে হয় এখন তোমরা কেউ বুঝতে পারছো না বিষয়টা, তো সেটা সামনে আমরা আলোচনা করলে এটা ক্লিয়ার হবে। তাহলে এখানে দেখো, এখানে এই কথাটাই লেখা আছে যে উপরের দিকে ধাপ, বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা বেশি। তার মানে অল্প, মানে মনে করো একটা বৈশিষ্ট্য কিন্তু অনেকের ভেতরে কমন থাকার সম্ভাবনা বেশি, তাই না? সেখানে যখন অনেকগুলো বৈশিষ্ট্য হবে, মনে করো 10টা প্লাস বৈশিষ্ট্য আর একটা মাত্র বৈশিষ্ট্য, তাহলে একটা বৈশিষ্ট্য অনেকের ভিতরে কমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু 10টা বৈশিষ্ট্যই যদি কমন হতে যাওয়া হয়, তাহলে নির্ঘাত এটা বলা যাবে যে প্রাণীর সংখ্যা নিশ্চয় কম, অথবা খুব কম লোকেরই বা খুব কম প্রাণেরই ওই বৈশিষ্ট্যগুলা রয়েছে, অর্থাৎ কম বৈশিষ্ট্যগুলা রয়েছে। তাহলে আশা করি বোঝা গিয়েছে যে একটা বৈশিষ্ট্য যদি হয় সেটা অনেকের ভেতরে থাকার সম্ভাবনা বেশি, আর যদি অনেক বেশি বৈশিষ্ট্য হয় সেটা অনেকের ভেতরে থাকার সম্ভাবনা বা কমন থাকার সম্ভাবনা কম। এ কারণেই উপরে রাজ্য, এখানে কিন্তু অনেক প্রাণী আছে, এখানে অনেক অনেক প্রাণী আছে, অনেক বেশি প্রাণী আছে, অর্থাৎ সকল প্রাণী কিন্তু রাজ্যের আন্ডারে। সে কারণে এখানে একটা বৈশিষ্ট্য দিয়েই হয়তো এখানে সবগুলোকে আইডেন্টিফাই করা যাবে। যেমন যেমন হচ্ছে কি বলবো, যেমন জীবন থাকা না থাকার উপর ভিত্তি করে, কিংবা উদ্ভিদ প্রাণীর
ডিফারেন্সের উপর ভিত্তি করে, কিংবা যেটা বইতে দেওয়া আছে প্রোক্যারিওটা কিংবা ইউক্যারিওটা, অর্থাৎ আদিকোষী কিংবা হচ্ছে প্রকৃত কোষী, এর উপর ভিত্তি করে এই রাজ্য, অর্থাৎ এই একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই রাজ্যটা হয়। এবং যত স্পেসিফিকভাবে, অর্থাৎ আরও বৈশিষ্ট্য যখন আমরা অ্যাড করি, তখন আস্তে আস্তে আমরা আরও স্পেসিফিকভাবে প্রজাতির বৈশিষ্ট্যটা কিন্তু পেয়ে যাই। তাহলে এখানে দেখো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। এখানে সুপার কিংডমে দেখো তো বৈশিষ্ট্যটা কত ছোট না, অনেক ছোট কিন্তু বৈশিষ্ট্যটা, তাই না? কিন্তু এই যে রাজ্যের আন্ডারে, এটা দেখো তো কতগুলা বৈশিষ্ট্য, এবং এর ভিতরে প্রাণীর সংখ্যাও কিন্তু অনেক। কিন্তু এই রাজ্যের ভেতরে যদি আমরা আরও শ্রেণীবিভাগ করি, আরও বিভক্ত করি, তাহলে কিন্তু এই যে এক একটা স্পেসিফিক যে সকল প্রাণী পাওয়া যাবে, এই সকল প্রাণীর আবার স্পেসিফিক আলাদা আলাদা অনেক অনেক বৈশিষ্ট্য কিন্তু থাকবে। তো এখান থেকে আশা করি বোঝা গেছে যে আসলে যত নিচের দিকে আমরা নামবো, বৈশিষ্ট্য তত বেশি হবে, আর বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে ওই কমন বৈশিষ্ট্যের প্রাণীর সংখ্যা কিন্তু কম হবে। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, উপরের ধাপ যেন বড় একটি সেট, আর নিচের ধাপ হচ্ছে তার উপসেট। তোমরা কি গণিতে সেট পড়ছো? একটা হচ্ছে থাকে সার্বিক সেট, তাই না? সার্বিক সেটের আন্ডারে কি থাকে? অনেকগুলা উপসেট থাকে, বা অনেকগুলো উপসেট মিলে হয় কিন্তু একটা সার্বিক সেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কিংডম যদি একটা সার্বিক সেট হয় বা একটা বড় সেট হয়, তাহলে এর পরের প্রত্যেকটা সেট হবে হচ্ছে সেগুলোর উপসেট। আর রাজ্যের উপসেট হলো পর্ব। এই যে রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি বলা হয়। একে বলা হয় কি? নেস্টেড হায়ারার্কি। এটা মনে রাখতে পারো। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের বৈশিষ্ট্যগুলো পরের ধাপেও থাকে, কিংবা সেগুলোকে উজ্জ্ব রাখা হয়। দেখা যাচ্ছে একই বৈশিষ্ট্য বারবার উল্লেখ না করে আমরা সেটাকে প্রথমেই রেখে দিই, পরে আর সেগুলো উল্লেখ না করে সেগুলোকে উজ্জ্ব রাখি, এভাবে। ওকে, সেভাবে লিখলে মানুষের শ্রেণীবিন্যাস কেমন হবে সেটা দেখা যায়। আচ্ছা, আমরা এখন মানুষেরটা দেখি, ঠিক আছে? আমাদেরটা দেখি। তাহলে আমরা কোন রাজ্যের আমরা যে রাজ্যে, সেটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী এবং পরভোজী বা জটিল টিস্যুতন্ত্র আছে। তাহলে মূল কথা হচ্ছে সুকেন্দ্রিক বা নিউক্লিয়াস সুকেন্দ্রিক, ইউক্যারিওটিক জীব, ঠিক আছে, আর বহুকোষী। তো এই যে ছোট্ট দুইটা বৈশিষ্ট্য, কিন্তু আমরা যদি পর্বের ভেতরে যাই তাহলে কিন্তু আরও স্পেসিফিকভাবে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাবো। জীবনের কোনো এক পর্যায়ে নটকট থাকে, মানে যেখান থেকে মেরুদণ্ড সৃষ্টি হয় এমন থাকে। তো তারপরে থাকে শ্রেণী, অর্থাৎ পর্বের উপসেট হচ্ছে শ্রেণী। এরা আরও একটু স্পেসিফিকভাবে বললে, এরা বাচ্চাকে দুধ খাওয়ায় এবং এদের লোম বা চুল দ্বারা আবৃত থাকে। তারপরে শ্রেণীরও যদি আমরা উপসেটে যাই বা এর আন্ডারে যদি আমরা যাই, তাহলে বর্গ পাবো, কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত থাকে, এদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তারও ভিতরে যদি আমরা স্পেসিফিকভাবে বৈশিষ্ট্যগুলো যাই, এখানে আমরা দেখতে পারবো এগুলো কিন্তু মানুষের সাথে অনেক সদৃশ্য আছে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, এগুলো আমাদের সাথে কিন্তু অনেক সদৃশ্য বা অনেক মিল আছে। এরপরে গণ, এবং সর্বশেষ হচ্ছে প্রজাতি। আরও স্পেসিফিকভাবে গণতে আছে, আর আরও স্পেসিফিকভাবে স্পেসিস বা হচ্ছে প্রজাতিতে আছে। তো যত নিচের দিকে আমরা যাব তত উপসেট আমরা পাবো, অর্থাৎ সেগুলোর আন্ডারে এইগুলা। তো এবং সর্বশেষে গিয়ে আমরা আরও স্পেসিফিকভাবে বৈশিষ্ট্য পাবো কোথায়? প্রজাতিতে। আশা করি বোঝা গেছে। তো যদি বোঝা না যায় তাহলে আবার পুনরায় ওটা রিপিট করে দেখো। কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপের অন্তর্ভুক্ত করা হলো তা জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিই। কারণ কোনো এক প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা করে কারণগুলো লেখা হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, দ্বিপদী নামকরণ পদ্ধতি আসলে কি?
এখানে দুইটা জিনিস থাকে। এখানে এই যে স্পেসিফিক যেটা বললাম সে প্রজাতির নামটা থাকবে এবং গণ এটার নামটা থাকবে। এই দুইটা নাম মিলিত হয়ে যে নামকরণ করা হয় সেটাই হচ্ছে দ্বিপদী নামকরণ। যেমন এই যে দুইটা অংশ থাকবে, দুইটা পদ থাকবে, একটি হচ্ছে গণের নাম, অপরটি হচ্ছে প্রজাতির নাম। তাহলে এই দুইটা নাম দেখে আমরা তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা পাব। আচ্ছা, আলুর বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে আলুর বৈজ্ঞানিক নাম। সোলানাম হচ্ছে সোলানাম হচ্ছে গণের নাম এবং টিউবারসাম হচ্ছে প্রজাতির নাম। এই দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদী নামকরণ বা নামকরণের প্রক্রিয়াকে বলা হয় বাইনোমিনাল নমেনক্লেচার পদ্ধতি। তাহলে এই নামকরণকে বলা হয় বাইনোমিনাল নমেনক্লেচার পদ্ধতি, ঠিক আছে, বা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বৈচিত্র্যময় জীবজগৎকে আলাদা আলাদাভাবে বা সঠিকভাবে জানা। তাহলে আমরা যখন প্রজাতির নাম স্পেসিফিকভাবে বা আলাদাভাবে জানবো, ওই একটা প্রজাতির কিন্তু একটাই জীব আছে, একই ধরনের জীব আছে। তো প্রজাতি হচ্ছে সব থেকে সব থেকে নিচের বা সব থেকে চূড়ান্ত বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি প্রজাতির নাম জানি তাহলে আমরা কিন্তু ওই প্রাণী সম্পর্কে ইউনিক নামকরণ আমরা কিন্তু করতে পারি। আরেকটা হচ্ছে উদ্ভিদের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নোমেনক্লেচার কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার সংক্ষেপে হচ্ছে NCBN কর্তৃক প্রণয়িত। অর্থাৎ এই যে নামকরণগুলো করে সেটা একটা সংস্থাই করে। উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ICBN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং একইভাবে প্রাণীর ক্ষেত্রে করে কারা? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলোর নামকরণের জন্য সংস্থা কাজ করছে। উদ্ভিদের ক্ষেত্রে একরকম এবং প্রাণীর ক্ষেত্রে আর একরকম। এখানে পার্থক্য হচ্ছে বোটানিক্যাল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে জুওলজিক্যাল। তাছাড়া সব কিছু এক, ইন্টারন্যাশনাল কোড অফ ড্যাশ নোমেনক্লেচার। ওকে, সো প্রকৃতপক্ষে কোড পুস্তকারে লিখিত একটি দলিল। এই যে কোডের কথা এখানে লেখা আছে, এটা আসলে একটা দলিল। নামকরণের ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। ল্যাটিন নাম যেহেতু, সেহেতু সারা বিশ্বে একই নামে থাকে। আচ্ছা, 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্লান্টিরাম বই রচনা করেন। এই বইটিতে উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেন, কারণ প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদী নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। বিশাল ব্যাপার। 1753 সাল, অর্থাৎ অনেক আগে কিন্তু তিনি এই দ্বিপদী নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ প্রজাতির সংজ্ঞা দেন। বিশাল ব্যাপার না? সেটা এখনও চলে আসছে। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, ধাপগুলো ব্যবহার করেন। ওয়াও, এটাও কিন্তু বেশ এক্সাইটিং একটা ব্যাপার। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন, অবশ্যই, কারণ এখনও সেই পদ্ধতিতে চলছে। আচ্ছা, এই পদ্ধতিতে কিছু গুরুত্বপূর্ণ রুলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো এখান থেকে আমরা দেখি। তো এখানে প্রথম হচ্ছে ল্যাটিন ভাষায় হতে হবে। ওকে, সো এই যে ল্যাটিন ভাষায় থাকতে হবে, আর বৈজ্ঞানিক নামকরণ করা হবে কার নামে? ওই যে আবিষ্কার করেছে তার নাম অনুসারে, তার উপর শ্রদ্ধা বা সম্মান দেখিয়ে। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, এটা তো প্রথমেই বলা হচ্ছিল। একটা হচ্ছে গণনাম আর একটা হচ্ছে প্রজাতি নাম। যেমন এখানে প্রথমটা হবে গণ এবং পরেরটা প্রজাতির নাম, ঠিক আছে? আচ্ছা, জীব জগতের প্রত্যেকটি বৈজ্ঞানিক নাম অনন্য, অর্থাৎ এক ধরনের প্রজাতির নাম একই হতে পারে, ওই এক নামের বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু হতে পারে না, কারণ একই নামে দুইটি পৃথক জীবের অনুমতি নেই। এটা কিন্তু স্বাভাবিক। তুমি মানুষের আর গরুর কিন্তু এক এক নামে কিন্তু ডাকতে পারবে না, কিন্তু তোমার আর তোমার ভাই কিংবা তোমার বাবা এক বৈজ্ঞানিক নামে কিন্তু নামকরণ করা যাবে। তো আশা করি বুঝতে পারছো, এটা প্রজাতি ভেদে। মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, তাহলে তাদের নাম অবশ্যই, প্রজাতির নাম অবশ্যই ইউনিক হতে হবে।
বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে, ঠিক আছে? হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে, কিন্তু কম্পিউটারে লেখার ক্ষেত্রে কী করতে হবে? দাগ না দিয়ে আমরা সেটাকে ল্যাটিনভাবে উপস্থাপন করতে পারি। যদি কয়েকজন বৈজ্ঞানিক নামকরণ করেন, তবে প্রথমে যে বিজ্ঞানিকটির নাম দিয়েছিল তারটাই গৃহীত হবে, ঠিক আছে? যিনি প্রথম বৈজ্ঞানিকসম্মত নাম দেবেন তার নামের সালসহ উল্লেখ করতে হবে। যেমন হোমো স্যাপিয়েন্স, এটা কে দিয়েছিল? এটা লিনিয়াস দিয়েছিল, সে কারণে। এবং কবে দিয়েছিল? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, লিনিয়াস, এই যে এল ফর লিনিয়াস, লিনিয়াসের নাম অনুসারে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল। ওকে, সো দৈনন্দিন গবেষণা এবং পাঠে অনেক সময় এটা লেখা হয় না, নাম এবং সাল। যাই হোক, এখানে কয়েকটা বৈজ্ঞানিক নাম আছে, এগুলো কিন্তু পড়ে নিও, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। আমরা মানুষেরটা জানি, ধান, পাট এগুলো থাকে, জবা, তারপর শাপলা, কাঁঠাল, অর্থাৎ যেহেতু জাতীয়। আচ্ছা, কলেরা, ম্যালেরিয়া, এখানে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইলিশ, মৌমাছি, কোনোটাই বাদ দেওয়ার মতো আসলে নাই। দোয়েল, কোনো ব্যাং, রল ব্যাংটা কোনোটাই বাদ দেওয়ার মতো নেই, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আশা করি এই অধ্যায়টা সম্পূর্ণভাবে যদি দেখে থাকো, তাহলে সবগুলা কিন্তু খুব ভালোভাবে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো এখানে আমরা একটা জীব দেখছি। এটা আসলে কি? এটা আসলে একটা ব্যাকটেরিয়া। কারণ ব্যাকটেরিয়া ঠিক এইরকম দেখতে হয়। ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে। তো এটা একটা ব্যাকটেরিয়া, যার লেজের মতো একটা ফিলামেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এরা চলনে সক্ষম, এরা খাদ্য তৈরিতে অক্ষম, ঠিক আছে? তাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদের তো নিউক্লিয়াস সুগঠিত না। ব্যাকটেরিয়া আবার নিউক্লিয়াস হয় না তো, সরি, নিউক্লিয়াসের কথা বলছে। এটা যেহেতু আদিকোষী, সেহেতু এর নিউক্লিয়াস সুগঠিত হবে না। জীবকোষের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? ওই যে ওইখানে দেখতে হবে কোনটা আসলে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের যতগুলো শাখা পড়লাম, ভৌত শাখা এবং তোমার ফলিত শাখা, এই দুই ধরনের শাখার ভিতরে কতগুলা শ্রেণীবিভাগ ছিল, কতগুলা টাইপ ছিল, সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? উপদল সম্পর্কে জানা, একটি জীবের নামকরণ করতে পারে, বিস্তারিত জ্ঞানকে উপস্থাপনা করে, ঠিক আছে? তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে মোটামুটিভাবে আমরা বইটার পুরোটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে এটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং না বুঝতে পারলে আবার ভিডিওগুলো দেখো। সো ধন্যবাদ।